তো আজকে আমরা পড়বো হচ্ছে মিনিং অফ ডিমান্ড। তো ডিমান্ড জিনিসটা আসলে কি? তো এখানে লেখা আছে যে ডিমান্ড ইজ কি জেনারেলি এ ডিজায়ার ফর এ গুড অর সার্ভিস ইজ ডিমান্ড। মানে আমরা কোনো কিছুর জন্য যখন আমাদের একটা ডিজায়ারটা সৃষ্টি হয় যে কোনো একটা গুড অথবা সার্ভিসের জন্য, তখন সেটাকে কি আমরা জেনারেলি ডিমান্ড বলে থাকি। তো এখানে হচ্ছে যে ডিমান্ড ক্রিয়েটস হোয়েন দ্য এক্সিস্ট হচ্ছে ফলোইং থ্রি এলিমেন্টস। এটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কুইজের জন্য, যে কয়টা এলিমেন্টস থাকলে আমাদের ডিমান্ডটা ক্রিয়েট হয়, সেটা কি তিনটা এলিমেন্ট। তো এখানে কি আছে যে ডিজায়ার ফর এ গুড অর সার্ভিস। স্বাভাবিক, এখন আমি যদি কোনো কিছুর জন্য বা কোনো একটা গুড বা সার্ভিসের জন্য যদি কি আমার ডিজায়ারটাই ক্রিয়েট না হয়, তাহলে তো সেখানে ডিমান্ডটা থাকবে না। হচ্ছে অ্যাবিলিটি টু ওন দ্য গুড অর সার্ভিস। এখন আমার যদি অ্যাবিলিটিই না থাকে, তাহলে ওখানে আমি আমার ডিমান্ডটা কিভাবে ক্রিয়েট করবো বা ডিমান্ডটা কিভাবে ক্রিয়েট হবে? কারণ আমি ধরলাম আমি এমন একটা প্রোডাক্ট আনলাম যেটা মার্কেট প্রাইস এত বেশি যে বাংলাদেশের মানুষের জন্য কি সেটা এফোর্ড করাটা বা অ্যাবিলিটি টু ওন দ্য প্রোডাক্ট ইজ নট পসিবল, তাহলে তখন আমার কি হবে? ওই যে ডিমান্ডটা তখন কি ক্রিয়েট হবে না। এরপর হচ্ছে উইলিংনেস টু স্পেন্ড মানি ফর দ্য গুড অর সার্ভিস। এখন স্বাভাবিক, আমার যদি উইলিংনেস না থাকে, কারণ আমি একটা জিনিস বা একটা গুড বা সার্ভিসের জন্য টাকাটা আমি কি পে করবো, তখন সেখানে কি আমার একটা ইচ্ছা থাকতে হবে, উইলিংনেস থাকতে হবে। যে যদি উইলিংনেসটা যদি আমার না থাকে, তখন কি আমার এই যে যদি মানিটা স্পেন্ড করার উইলিংনেস না থাকে, তখন কি আমার ডিমান্ডটা ক্রিয়েট হবে না। তো এই তিনটা যে এলিমেন্ট, সেটা একটু ভালোভাবে আমাদের কুইজ এবং রিটেনের জন্য প্রয়োজন, যে তিনটা এলিমেন্টস কি কি এবং কয়টা এলিমেন্টস, সেটা হচ্ছে কুইজের জন্য প্রয়োজন। তারপরে আমাদের আছে কি যে টাইপস অফ ডিমান্ড। তো ডিমান্ড মে বি কি হচ্ছে থ্রি কাইন্ডস এজ বিলো। তো একটা কি হচ্ছে আমাদের প্রাইস ডিমান্ড, একটা ইনকাম ডিমান্ড, আর একটা কি ক্রস ডিমান্ড। এখন হচ্ছে প্রাইস ডিমান্ডটা কি? প্রাইস ডিমান্ড, আমার প্রাইস ডিমান্ড হচ্ছে প্রাইস ডিমান্ড রেফার্স টু দ্য ভ্যারিয়াস কোয়ান্টিটিস অফ এ কমোডিটি অর সার্ভিস দ্যাট এ কনজিউমার উড পারচেজ এট এ গিভেন টাইম ইন এ মার্কেট এট ভ্যারিয়াস hypothetical prices। মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট যে hypothetical prices আছে, আমি যখন অর্থাৎ হচ্ছে দেখো দেখ, ইট ইজ অ্যাজিউম দ্যাট other things such as consumers income, his taste and prices of interrelated goods remain unchanged. Price demand expresses relationship between prices and quantities demanded। মানে আমাদের যে প্রাইস ডিমান্ডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে একটা যে আমাদের যে প্রোডাক্টটা বা গুডটা, সেটা প্রাইসটা নিয়ে কি, প্রাইস এবং কোয়ান্টিটিটা নিয়ে কি আমাদের কাজ করব। এর আশেপাশে যত কিছু আছে, যেমন কনজিউমারের ইনকাম, টেস্ট, প্রাইস অফ আদার ইন্টার রিলেটেড গুড, সবকিছু কি আমাদের আনচেঞ্জ থাকবে। তখন সেটাকে আমরা কি বলবো? প্রাইস ডিমান্ড। অর্থাৎ যদি প্রাইসটা বাড়ে, তখন আবার কি ডিমান্ডটা কমবে, আবার মানে কোয়ান্টিটির ডিমান্ডটা কি কমে যাবে, আবার যদি প্রাইসটা কমে কি ডিমান্ডটা বেড়ে যাবে। তো এই যে শুধুমাত্র প্রাইস আর কোয়ান্টিটির সাথে ইন্টার রিলেটেড, সেটা হচ্ছে কি আমাদের প্রাইস ডিমান্ড। তারপর হচ্ছে ইনকাম ডিমান্ড কি, যে দ্য ইনকাম ডিমান্ড রেফার্স টু দ্য ভ্যারিয়াস কোয়ান্টিটিস অফ গুডস অর সার্ভিস দ্যাট উড বি পারচেজ বাই দ্য কনজিউমার্স এট ভ্যারিয়াস লেভেলস অফ ইনকাম। Here we assume that the price of the commodity or service as well as the price of interrelated goods and taste and desire of the consumers do not change. Income demand shows the relationship between income and quantities demanded. তো ইনকাম ডিমান্ডটা কি? এই যে আমরা জাস্ট এই যে দাগানো ইম্পর্টেন্ট লাইনটা যদি মাথায় রাখি, তাহলে কি আমরা সেটা ব্যাখ্যা করতে পারি। তো ইনকাম ডিমান্ডের ক্ষেত্রে আমাদের ডিমান্ডটা কিসের সাথে রিলেটেড থাকবে? ইনকাম আর কোয়ান্টিটির উপরে। এখন এই যে আমাদের যে প্রাইস, ইন্টার রিলেটেড গুডের প্রাইস, টেস্ট, ডিজায়ার, সবকিছু তখন কি আনচেঞ্জ থাকবে। এখন আমার যদি ইনকামটা বেশি থাকে, তখন আমি কি একটা একটা জিনিস ধরলাম যে একটা জিনিসের দাম হচ্ছে যে 1,000 টাকা। এখন আমার যদি ইনকামটা থাকে যদি 1 লাখ, তাহলে কি আমি 1,000 টাকা জিনিসটা অনেক বেশি পরিমাণে কি আমার জন্য ডিমান্ড করতে ক্রিয়েট করতে পারবো বা অনেক বেশি পরিমাণে কি পারচেস করতে পারবো। এখন 1,000 টাকার জিনিস আমার যদি ইনকামই থাকে 20,000 টাকা, তাহলে কি আমি সেম অ্যামাউন্ট অফ তো আর কোয়ান্টিটিটা আমি কনজিউম গ্র্যাব করতে পারবো না। তার মানে কি আমাদের ইনকামের উপরে কি আমাদের ডিমান্ডটা অনেক সময় বেশি কি চেঞ্জ করে। এখন দেখবো যে আমাদের যত মানুষের যত বেশি ডিমান্ড, ইনকামটা বাড়ে কি ডিমান্ডটা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ আমার যদি ইনকামটা বেড়ে গেছে, আমি আগে হয়তো 15,000 টাকার একটা বাসা ভাড়াতে ছিলাম, এখন আমার ডিমান্ডটা বেড়ে গেছে, এখন আমি একটা বড় বাসা নিবো, হয়তো এখন কি আমি 40,000 টাকার একটা বাসাতে চলে যাবো, বা হয়তো কি এখন আমি নিজে একটা ফ্ল্যাট কিনে ফেলবো। এই যে আমাদের ইনকামের উপরে ডিমান্ড গুলা যে ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি আমাদের ইনকাম ডিমান্ড। তো ওই টাইম গুলোতে কি আমাদের প্রাইস অফ দ্য প্রোডাক্ট, ইন্টার রিলেটেড গুড, টেস্ট, ডিজায়ার, সবকিছু কি কনস্ট্যান্ট থাকবে। আর একটা হচ্ছে কি ক্রস ডিমান্ড। দ্য ক্রস ডিমান্ড means the quantities of a good or service which will be purchased with reference to change in price, not of his good but of other interrelated goods. These goods are either substitute or complementary goods. Cross demand express relationship between price of interrelated goods and quantities demanded of the good. And cross demand হচ্ছে কি মানে ক্রস, ক্রিস ক্রস। মানে এখন আমরা যে ডিমান্ডটা, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট কিনবো, ওই প্রোডাক্টটার না প্রাইসের উপর ডিপেন্ড করতেছে, না আমার ইনকামের উপর ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করতেছে আরেকটা ইন্টার রিলেটেড গুডস এর উপরে, অর্থাৎ সাবস্টিটিউট যে গুডসটা। এখন আমরা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখি যে সাবস্টিটিউট প্লেয়ার মানে কি একজনের বদলে আরেকজন। তো প্লেয়ার তো প্লেয়ারই, তাই না? একজনের বদলে আরেকজনটা ইউজ করা যায়। ঠিক সেম ভাবে কোন একটা প্রোডাক্ট বা গুডেরও কি সাবস্টিটিউট গুড থাকে, যেমন হচ্ছে সাবান। তা এখন সাবান তো অনেক কম দামি সাবানও আছে, অনেক বেশি দামি সাবানও আছে, তাই না? এখন যদি আমি দেখলাম যে কি একটা সাবানের দাম হয়তো হয়তো আছে কত, 10 টাকা। হ্যাঁ, ধরে নিলাম একটা সাবানের দাম আছে এখন কি বাজারে 10 টাকা। এখন আমার যদি সাবস্টিটিউট আরেকটা সাবানের দামও দেখলাম কি 10 টাকা ছিল, দেখেন দুইটাই ভালো ভালো ব্র্যান্ড। এখন আমি দেখলাম যে
ওই যে আরেকটা ব্র্যান্ড, সে হয়তো ছাড় দিয়ে এখন 9 টাকা নিয়ে আসছে, তো সে যদি 9 টাকা নিয়ে আসে তাহলে এই যে 10 টাকার সাবান এটার ডিমান্ডটা কি তখন কমে যাবে, আর ওই 9 টাকাটার কি ডিমান্ডটা বেড়ে যাবে। তো এই যে সাবস্টিটিউট গুডসটা, অর্থাৎ একটার পরিবর্তে যে আরেকটা আমি প্রোডাক্ট ইউজ করতে পারি, বা হচ্ছে চা কফি, এগুলো কি এক একটা সাবস্টিটিউট গুড। এই যে সাবস্টিটিউট গুডের যদি প্রাইসটা চেঞ্জ হয় তখন কি আমাদের ডিমান্ডটাও চেঞ্জ হয়। তো এই ডিমান্ডটাকে তখন কি বলি আমরা, হচ্ছে ক্রস ডিমান্ড। তারপর হচ্ছে ডিমান্ড ফাংশন। এখন ফাংশন জিনিসটা তো আমরা আসলে যারা ম্যাথ করছি ম্যাথ দেখছি, তো এখন ডিমান্ড ফাংশনে এই ফাংশনটা আছে, এটা অনেক সময় কুইজে আসে। ডিমান্ড ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে যে এফ অফ পি এক্স ওয়াই টি পি অফ ওয়াই। এখন কিউ এক্স টা কি? কিউ এক্স হচ্ছে যে আমাদের যে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ কমোডিটি এক্স, অর্থাৎ এই যে এক্স কমোডিটিটার জন্য কতটুকু কোয়ান্টিটি লাগবে। এখন এখানে আমরা কি দুইটা, পি অফ এক্স আর পি অফ ওয়াই, পি দ্বারা আমরা সবসময় বুঝি হচ্ছে প্রাইস। তো পি অফ এক্স মানে কি? প্রাইস অফ কমোডিটি এক্স। পি অফ ওয়াই মানে কি? প্রাইস অফ কমোডিটি ওয়াই। আর ওয়াইটা হচ্ছে কি? আমাদের ইনকাম। আর হচ্ছে টি হচ্ছে আমাদের টেস্ট। অর্থাৎ এই যে তিনটা জিনিস, অর্থাৎ এখানে দুইটা প্রোডাক্টের প্রাইস আর কি আমাদের ইনকাম আর হচ্ছে কি টেস্ট, এই যে তিনটা জিনিস সবগুলা মিলে কি, বা সবগুলা নিয়ে হবে কি আমাদের এই যে কোয়ান্টিটি অফ ডিমান্ড। ডিমান্ডটা কি আমাদের ডিপেন্ড করবে কি এই তিনটা জিনিসের উপরে। আচ্ছা, ডিমান্ড স্কেডিউল। এখন ডিমান্ড স্কেডিউলটা কি? যে ডিমান্ড স্কেডিউল অফ ম্যাঙ্গো। এখন ডিমান্ড স্কেডিউল থেকে আমরা দেখবো যে এটা কি আমার প্রাইস দেওয়া আছে, এটা কি দেওয়া আছে কোয়ান্টিটি ডিমান্ডেড। এখন আমি দেখতেছি যে আমার যদি প্রাইসটা যদি 6 টাকা থাকে, তাহলে আমি এই যে কোয়ান্টিটি কি একটা একটা আমি এফোর্ড করতে পারি। এখন প্রাইসটা কমে 5 টাকা হয়ে গেছে, তখন আমি কি দেড়টা কিনলাম। এরপরে প্রাইস কমে কি 4 টাকা হয়ে গেছে, এবার কি আমি দুইটা কিনছি। এরপর প্রাইস কমে 3 টাকা হয়ে গেছে, এরপর কি আমি আড়াইটা কিনলাম। এরপর প্রাইস কমে 2 টাকা গেছে, আমি কি তিনটা কিনলাম। মানে আমরা দেখতেছি কি যে আমার প্রাইস, অর্থাৎ প্রাইস যত কমতেছে ডিমান্ডটা কি আমার তত বাড়তেছে। অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ডিমান্ড স্কেজুল। এখন সেম ভাবে ভাইস ভার্সা, যদি আমি নিচের দিক থেকে দেখি যে আমার প্রাইস যদি বাড়ে তখন আমার ডিমান্ডটা কি হবে? ডিমান্ডটা কমবে। এটা হচ্ছে কি আমাদের ডিমান্ড স্কেডিউল অফ ম্যাঙ্গো দিছে। তোমরা চাইলে পরীক্ষা অ্যাপল লিখতে পারো, যা ইচ্ছা তা তোমরা লিখতে পারো, সেটা সমস্যা নেই। তখন কিন্তু একটা জিনিস যে বেসিক প্রিন্সিপাল সেটা ঠিক রাখতে হবে কি, যে প্রাইসটা যদি কমতে থাকে তাহলে আমরা কি ডিমান্ডটা বাড়তেছে। ডিমান্ডটা কি এই যে সরি প্রাইসটা কমতেছে তো কি ডিমান্ডটা বাড়তেছে। আবার যদি প্রাইসটা প্রাইসটা বাড়তে থাকে তখন কি ডিমান্ডটা কমতে থাকে। এরপর আসছে কি আমাদের ডিমান্ড কার্ভ। তো ডিমান্ড কার্ভটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিমান্ড কার্ভটা অনেক বেশি আসে পরীক্ষায়, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আর অ্যাজাম্পশনস অফ দ্য ল। এখন ল অফ ডিমান্ড। তো ল অফ ডিমান্ডটাতে কি ফার্স্ট হচ্ছে কনজিউমার ইজ রেশনাল। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ল গুলাতে আমরা দেখবো যে কনজিউমারকে কি রেশনাল হইতে হবে। কনজিউমারের যদি মাথা নষ্ট থাকে, পাগল থাকে, তাহলে সে তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই জন্য কনজিউমার কি রেশনাল হইতে পারছে, বুদ্ধি বিচার বুদ্ধি সম্পন্ন। কনজিউমার হ্যাজ এ গিভেন ইনকাম টু স্পেন্ড। এখন আমরা সব জায়গায় দেখবো গিভেন ইনকাম টু স্পেন্ড। এখন আমার যদি আনলিমিটেড মানি থাকে তখন কি এসব ল আর কাজ করবে না। কারণ যদি আমার যদি একটা ফিক্সড ইনকাম থাকে তখনই আমি চিন্তা করবো যে হ্যাঁ আমাকে কোন প্রোডাক্টটা কিভাবে কিনতে হবে, আমার কোন জিনিসের জন্য এখন ডিমান্ডিং জিনিস, সেটাতে আমি কিভাবে ইনভেস্টটা করবো। কারণ আমার যদি আনলিমিটেড ইনকামটা যদি ফিক্স না থাকতো তাহলে তো আমি এই জিনিসগুলো চিন্তা করবো যে আমার তো আনলিমিটেড মানি আছে, আমি যত ইচ্ছা কিনতে পারি। ওই যে কনজিউমার টেস্ট আর গিভেন, স্বাভাবিক কনজিউমার যদি একটা ফিক্স টেস্ট না থাকে তাহলে তো আমাদের এই যে ডিমান্ডের এই যে এত এত হিস্ট্রি বা এত এত লস, এটা কাজ করবে না যদি টেস্টটাই গিভেন না থাকে। যে টেস্ট টেস্ট গিভেন মানে কি, সে ইদার ম্যাঙ্গো কিনবে নাহলে কি অ্যাপেল কিনবে। এখন যদি টেস্টটাই গিভেন না থাকে যে কোনো ধরনের ফ্রুট কিনতে পারে, তাহলে আমরা এটাকে তখন ব্যাখ্যা করবো কিভাবে? এই জন্য টেস্টটা কি আমার গিভেন দেওয়া থাকে সবসময়। দ্য প্রাইসেস অফ দ্য সাবস্টিটিউট এন্ড কমপ্লিমেন্টারি গুডস এর কি কনস্ট্যান্ট। এই যে আমাদের যে সাবস্টিটিউট এন্ড যে কমপ্লিমেন্টারি গুডস আছে এগুলো কি, এগুলোর যে প্রাইসটা সেটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। এখন এই যে আমরা দেখছিলাম যে ক্রস ডিমান্ডের ক্ষেত্রে কি আমাদের সাবস্টিটিউট গুডের প্রাইসটা চেঞ্জ হয়ে যায় বা কমে যায়, তখন আমরা দেখবো যে ডিমান্ডটা, তখন আমাদের অ্যাকচুয়াল যে প্রোডাক্ট ওটার ডিমান্ডে তখন কি চেঞ্জেস চলে আসে। এই জন্য কি আমাদের সাবস্টিটিউটের যে কমপ্লিমেন্টারি গুডস আছে ওটার প্রাইসটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। কারণ ওটা যদি কনস্ট্যান্ট না থাকে তখন আমি আবার ওই যে আমরা যে গুডটা বা প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি তখন ওটার ডিমান্ডটা আর কি আমরা ব্যাখ্যা করতে পারবো না ঠিকভাবে, বা সেটা ফিক্স থাকবে না। কারণ সাবস্টিটিউট গুডের যদি প্রাইসটা কমে যায়, যেহেতু আমি একটা সাবস্টিটিউট গুণ মানে কি এই প্রোডাক্টটার বদলে আরেকটা প্রোডাক্ট, হ্যাঁ এই প্রোডাক্টের বদলে আরেকটা প্রোডাক্ট আমি পেয়ে যাচ্ছি। এখন এটা প্রাইসটা যদি কমে যায় তখন আমি এটা এই প্রোডাক্টটা তখন কেন কিনবো, তখন তো আমি ওই প্রোডাক্টের দিকে কি শিফট হয়ে যাবো। এই জন্য বলছে কি যে সাবস্টিটিউট যে প্রোডাক্টটা আছে ওটার প্রাইসটা সবসময় কি ফিক্সড বা কনস্ট্যান্ট থাকতে হবে। আর সাপ্লাই অফ গুডস আর সার্ভিসেস ইজ কনস্ট্যান্ট। এখন যদি সাপ্লাই না থাকে, হ্যাঁ আমরা সামনে গেলে পড়বো সাপ্লাইয়ের উপরে ডিমান্ড সব অনেক অনেক বেশি পরিমাণে কি আমার ডিপেন্ড করে। কারণ আমরা দেখি যে মাঝে মধ্যে বাজারে একটা কি শর্ট সাপ্লাই আর্টিফিশিয়াল ক্রিয়েট করে ফেলে, তখন কি দেখা যায় ডিমান্ডের চেঞ্জ চলে আসে, হয়তো ডিমান্ডটা অনেক সময় কমে যায়, ব্যাকফায়ার করে, অনেক সময় দেখা যায় কি ডিমান্ডটা বেড়ে যায়, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি ডিমান্ডটা বেড়ে যায়। এই জন্য বলছে সাপ্লাই অফ গুডস অর সার্ভিস কি কনস্ট্যান্ট। এই জন্য দেখা যায় যে আমাদের বিভিন্ন পেজে বা ফিক্স, হ্যাঁ আমাদের এই স্টক লিমিটেড মানে কি সাপ্লাইটা আবার কনস্ট্যান্টলি নাই, স্টক লিমিটেড। তো স্টক বা হচ্ছে সাপ্লাইয়ের উপরে কি আমাদের অনেক সময় এই যে ডিমান্ডটা ডিপেন্ড করে। বলছে স্টেটমেন্ট অফ দ্য ল। স্টেটমেন্ট অফ দ্য ল ঠিকই দেখাচ্ছে যে এ রাইজ ইন দ্য প্রাইস অফ এ কমোডিটি অর সার্ভিস ইজ ফলোড বাই রিডাকশন ইন ডিমান্ড অ্যান্ড ফল ইন প্রাইস ইজ ফলোড বাই ইনক্রিজ ইন ডিমান্ড। এখন আমরা বলছে যে প্রাইস যদি বেড়ে যায় তাহলে আমার কি হবে? রিডাকশন ইন ডিমান্ড।
যেটা আমরা আগে বলছিলাম আমাদের স্কেজুলের মধ্যে, যে প্রাইসটা যদি বাড়ে কি আমার ডিমান্ডটা কমবে। আর ফল ইন প্রাইস ইজ ফলোড বাই কি ইনক্রিজ ইন ডিমান্ড। এখন প্রাইস যদি কমে যায় কি ডিমান্ডটা বেড়ে যাবে। এটা তো আমাদের নর্মাল স্বভাব। আমরা যেখানে দেখি যে ছাড় দিছে ওখানে কি আমরা বেশি বেশি পরিমাণে মানুষ চলে যায়। কেন যায়? কারণ এখানে প্রাইসটা কমে গেছে, তো এখানে ডিমান্ডটা এখন বেড়ে গেছে। আবার যেখানে দেখবো জায়গাটা একটু বেশি এক্সপেন্সিভ, হ্যাঁ, প্রাইস গুলো বেশি, ওখানে দেখা যায় মানুষজন কম, ওটা ডিমান্ডটা কম। তো এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, ফিগার ল অফ ডিমান্ড। হ্যাঁ, তো এখানে ফিগারের মধ্যে আমাদের এই জায়গায় ওয়াই এক্সিস বরাবর আমরা কি দিছি প্রাইস, আর এক্স এক্সিস বরাবর দিলাম কি কোয়ান্টিটি ডিমান্ডেড। তো আমরা এখান থেকে দেখেছি এই জায়গাটা কি, এই যে ডি পয়েন্ট, হ্যাঁ ডি পয়েন্টে কি ওয়াইটা অনেক বেশি না, মানে কি প্রাইসটা অনেক বেশি। তো এই ডি পয়েন্ট বরাবর যদি আমি দেখি, ডি পয়েন্ট বরাবর এক্সট্রা কোথায়, এই যে এখানে আসছে আনুমানিক, তার মানে কি এখানে ডিমান্ডটা কম। আবার যদি এখন আমি দেখি কি প্রি প্রাইম, পি প্রাইমে কি ডি থেকে কি প্রাইসটা একটু কমছে না, তো পি প্রাইমের জন্য আমার কোয়ান্টিটি এখন কত এন, তাহলে কি এর যে ডিমান্ডটা আরেকটু বাড়ছে। এরপরে যদি পি পি এখন দেখলাম যে পি, তাহলে কি প্রাইসটা আরেকটু কমছে। তো প্রাইসটা যে পি পি পয়েন্টের জন্য আমার এক্স এক্সিস এর পয়েন্টটা কোনটা, এম। তাহলে কি আমরা দেখেছি যে আগে কি ছিল, পি প্রাইম ছিল আমার প্রাইস, পি প্রাইম থেকে প্রাইসটা যখন পি তে আসছে তখন কি আমার এই যে ডিমান্ডটা কি এনে গেছে, এন থেকে এম এ শিফট করছে, মানে কি বাড়ছে। আবার যদি পি থেকে পি ডাবল প্রাইমে যে দেখি আমার কি প্রাইসটা আরো কমছে, তাহলে কি এখন আমরা দেখবো যে এম থেকে সেটা আবার কি কোথায় কিউ তে শিফট করছে। এখন এক্স এক্সিস যদি বাম থেকে ডান দিকে যায় মানে কি অ্যামাউন্টটা বাড়তেছে। আর ও এক্সিস এর ক্ষেত্রে কি উপর থেকে যদি নিচে আসে তার মানে কি অ্যামাউন্টটা কমতেছে, মানে প্রাইসটা যত কমতেছে আমরা কি এটা বাম থেকে ডানের দিকে যাচ্ছে, অর্থাৎ রাইট ওয়ার্ড স্লোপিং। হ্যাঁ, যেন আমরা ডিমান্ড কার্ভটাকে অনেক সময় বলি যে রাইট ওয়ার্ড স্লোপিং, বাট কি ডাউনওয়ার্ড স্লোপিং, ডাউনওয়ার্ড স্লোপিং না, এই যে আমাদের ডিমান্ড কার্ভটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে না, এই জন্য ডিমান্ডটার কার্ভটাকে অনেক সময় কি বলে ডাউনওয়ার্ড স্লোপিং, অনেক সময় বলে কি রাইট ওয়ার্ড স্লোপিং। কারণ কি এটা এটা ডান দিকে শিফট করতেছে, ডিমান্ড কার্ভটা আস্তে 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 কি ডান দিকে শিফট করতেছে, যত প্রাইসটা কমতেছে ডিমান্ড কার্ভটা কি ডান দিকে শিফট করতেছে। আবার চাইলে আমরা উল্টাটাও ব্যাখ্যা করতে পারি, আগে প্রাইস ছিল কি পি প্রাইম, তখন ছিল কি কিউ। এখন যদি এখন যদি পি তে চলে যায় তাহলে কি কিউ থেকে এম এ শিফট করছে, মানে কি এবার লেফট সাইডে চলে আসছে না প্রাইস বাড়ার কারণে, তাহলে কি আমার এখন কোয়ান্টিটি কমে গেছে। আবার পি থেকে যদি পি প্রাইমের দিকে চলে যায় তাহলে কি এম থেকে এন এ চলে আসছে, তার মানে কি আমার কোয়ান্টিটি আরো কমে গেছে। আবার যদি আরো বেড়ে যায় প্রাইসটা তখন কি এন থেকে এই যে আমরা যেখানে একটা পয়েন্ট নিলাম এখানে চলে আসছে, তার মানে কি কোয়ান্টিটিটা আরো কমে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের প্রাইস যদি বাড়ে তাহলে কি আমাদের কোয়ান্টিটি কমবে, আর যদি প্রাইস যদি কমে আমার কোয়ান্টিটি কি বাড়বে। এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভের হিসাব। আমরা যারা হচ্ছে যে ম্যাথ করছি, এতদিন ম্যাথ করছি, তো কার্ভটা আশা করি এত কঠিন কিছু না। জাস্ট কি প্রাইসটা কমাচ্ছি, তাহলে এই বরাবর একটা লাইন টানবো, এ বরাবর কি আরেকটা লম্ব টেনে নিবো, দ্যাটস ইট। একটা কি কিসে গেছে, আমার প্রাইস পয়েন্টে গেছে, একটা আমার কি কোয়ান্টিটি পয়েন্টে গেছে। এখন সবকিছুরই কি একটা একটা লিমিটেশনস থাকে, তো লিমিটেশনস অফ দ্য ল আছে, এবং চেঞ্জেস ইন টেস্ট অর ফ্যাশন। হ্যাঁ, আমার যদি এখন টেস্ট অর ফ্যাশন আমরা দেখবো যে আগে হয়তো নাইনটিস এর দিকে এক ধরনের ফ্যাশন ছিল, এখন অন্য ধরনের ফ্যাশন। তো নাইনটিস এর যে ফ্যাশনের ডিমান্ড ছিল এখন সেটার ফ্যাশনের ডিমান্ডটা নাই থাকতে পারে, তো সেটা যদি চেঞ্জ হয় তখন কি আমাদের যে ডিমান্ড ইভেন কি আমাদের ডিমান্ডটা তখন কি চেঞ্জ হয়। চেঞ্জেস ইন ইনকাম, মানুষের যদি ইনকামটা চেঞ্জ হয় তখন কি আমাদের ডিমান্ডটা চেঞ্জ হয়। চেঞ্জেস ইন আদার চেঞ্জেস ইন আদার প্রাইজেস। এখন the law of demand says if the price of a commodity say tea falls, more tea will be demanded, but if the price of coffee falls even more heavily, more tea may not be purchased। মানে কি এখন ধরো আমি চা খাই, এখন চা পাতার যদি দাম কমে তাহলে আমি কি বেশি বেশি হয়তো চা খাবো। এখন আগে হয়তো 5 টাকা চা ছিল এখন 10 টাকা হয়ে গেছে, এখন কালকে যদি আবার 5 টাকা হয়ে যায় তাহলে মানুষজন হয়তো বেশি বেশি চা খাবে। এখন দেখা গেছে অন দ্য কন্ট্রারি, হয়তো ক্রিমসন কাপ বলছে ঠিক আছে চার দাম তো কমে গেছে, আমরা 300 টাকার কফি এখন 200 টাকা দিয়ে দিলাম, তার মানে এমন না যে কফির প্রাইসটা আবার বেড়ে যাবে, বা 200 না, ওরা বললো যে দাও আমরা 100 টাকা দিয়ে দিলাম, তারপরেও কিন্তু ওই যে 5 টাকার 100 টাকা একটা হেভি ডিফারেন্স আছে না। কারণ আমি খাই চা, আমি কফি কনজিউম করতে পারি, আমি খাই চা, কারণ আমি চাই খাবো। তো কফির প্রাইস কমতেছে না বাড়তেছে সেটা তো আমার জন্য ডাজন্ট ম্যাটার, তাই না? তো এই জন্য বলছে যে চেঞ্জেস ইন আদার প্রাইসেস, তো তোমার কফি এর দাম যত এই যে মোর হেভিলি এই কি তোমার হচ্ছে যে ফল করুক না কেন, মোর টি মে নট বি পারচেজ, মে নট বি, মে বি পারচেজ অলসো, মে নট বি পারচেজ। এটা হচ্ছে কি আমাদের মেইন থিং, যে মে নট বি পারচেজ, ম্যাক্সিমাম টাইমে কি পারচেজ হয় না। এখন আদার যে মানে কি চার কফি ধরুন এটা যে বেভারেজ ক্রপ বা আমাদের যে বেভারেজ হিসেবে তো আমরা খাই, তাই না? তো এই জন্য বলছে যে যদি কফির দাম কমে যায় চার দাম কমলেই চার ডিমান্ডটা বাড়বে, কফির দামের সাথে কি সেটা রিলেটেড থাকবে না। তো ডিসকভারি হচ্ছে সাবস্টিটিউট গুড, এই যে আমরা বলছিলাম যে আগে যে সাবস্টিটিউট গুড যদি আমরা পেয়ে যাই এবং সেটা যদি আমি চিপারে পাই তাহলে আমি ওই প্রোডাক্টটা কেন কিনবো, যদি আমি অলরেডি একটা সাবস্টিটিউট গুড কি একটা লো প্রাইসে পাচ্ছি। অ্যান্টিসিপেটরি চেঞ্জেস ইন প্রাইস, এটা কি বলছে দেখো, ইট ইজ অফেন সে দ্যাট দেয়ার ইজ a stockpiling of commodities and larger purchases even though the prices are rising. This may be due to the fact that either on account of danger of war or widespread failure of rains shortage is feared and the prices may be future go up still higher। এখন এটা বলছে অ্যান্টিসিপেটরি চেঞ্জেস, মানে এখন দেখা গেছে যে প্রাইসটা বেশি আছে,
কিন্তু তারপরে কি আমরা স্টক পাইলিং করি। কেন স্টক পাইলিং করি? এখন দেখা গেছে হয়তো আমাদের ভয় আছে যে সামনে যুদ্ধ বিগ্রহ হইতে পারে, বা রেইন আসতে পারে। হ্যাঁ, মনে হইতে পারে যে না শর্টেজ ক্রিয়েট হয়, বা অনেক সময় মনে হয় যে না যেটা আমরা রোজার সময় করি যে না রোজা আসতেছে মানে কি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই যে আমাদের জন্য একটা ফিয়ার যে প্রাইস মে গো আপ ইন ফিউচার, তখন আমরা কি করি, চিনি, এরপরে যে আমাদের ছোলা সবকিছুকে আমরা স্টক পাইলিং করা শুরু করে দিই। যদি দাম বেশি থাকুক কম থাকুক ডাজন্ট ম্যাটার, আমরা স্টক পাইলিং করা শুরু করে দিই। হ্যাঁ, যে শর্টেজ যদি সামনে চলে আসে এজন্য। এরপর অনেক সময় আমরা কোভিড এর সময় দেখছিলাম মানুষ কি করতো, যেহেতু সামনে কি হয় না কি হয়, তখন কি মানুষ স্টক পাইলিং করতো, জিনিস অনেক বেশি পরিমাণে কেনা শুরু করছে। এখন প্রাইসটা বেশি ছিল তারপরে কি মানুষ বেশি কিনছে কেন? যে আমার যাতে বাইরে না যেতে হয়, বা সামনে আরো কি আমাদের জন্য দুর্বিষহ জীবন অপেক্ষা করছে আমরা তো জানি না। এই যে বা স্টোরে শর্টেজ ক্রিয়েট হয় নাকি, এই জিনিসগুলোরে বলে কি অ্যান্টিসিপেটরি চেঞ্জেস ইন প্রাইসেস। হচ্ছে আর্টিকেলস হচ্ছে যে অস্টেন্টেশন। The law of demand does not hold good when a commodity is such that it use confers distinction. In case of a commodity, if fall in its price will keep of the eligible purchasers, because the use of cheap commodity cannot be considered as a mark of distinction. A distinction মানে হচ্ছে পার্থক্য। এখন আমরা কি করি যে সবসময় চেষ্টা করি যে এই আরেকজনের থেকে যাতে আমাকে কি একটু ডিফারেন্স দেখা যাবে কি, আমাদের আরেকজনের সাথে যাতে আমাদের একটা যে পার্থক্য থাকে, তাই না? এখন আমি যদি চিপ কমোডিটি, হ্যাঁ এখন ধরো একটা অনেক চিপ অনেক কিছু পাওয়া যায় না, চিপ অনেক কমোডিটি পাওয়া যায়, দেখা যাচ্ছে যে কি বলে রাস্তার সাইডে একটা জিনিস অনেক কম দামে পাওয়া যাচ্ছে, বা হচ্ছে যে কি একটা শোরুম অনেক বেশি দামে পাওয়া যাচ্ছে। এখন ম্যাক্সিমাম মানুষ শোরুম শোরুম প্রেফার করে কেন? যে আমাদের একটা ধ্যান ধারণা যে শোরুম থেকে আমি কিনতেছি মানে এটা কি, এটা চিপ প্রোডাক্ট না, এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট, ইট উইল মার্ক ইট উইল কনসিডার এজ এ মার্ক অফ ডিস্টিংশন আমার জন্য, তাই না? যে আমি এটা একটা ভালো প্রোডাক্ট কিনছি, বা আমি একটা ব্র্যান্ডেড ঘড়ি কিনছি, একটা ব্র্যান্ডেড জামা কাপড় কিনছি, ওটা একটা ব্র্যান্ডের লোগো আছে, তখন মানুষ দেখে কি আমাকে এটা দিয়ে কি একটা পার্থক্য করবে। এখন আমি যদি চিপ কমোডিটি কিনি, চিপ কমোডিটি এই জন্য সে কথাটা লিখেছে, চিপ কমোডিটি ক্যান নট বি কনসিডার্ড এজ এ মার্ক অফ ডিস্টিংশন। এর জন্য হচ্ছে কি ওই যে ওই প্রোডাক্টটার দাম যতই কম থাকুক না কেন, ওটার তোমার হচ্ছে কি ডিমান্ডটা অত বেশি থাকবে না। কেন থাকবে না? এই যে কারণ যে ওই যে চিপ কমোডিটিটা আমার জন্য কি একটা মার্ক অফ ডিস্টিংশন হতে পারবে না। অনেক সময় দেখবো এই জন্য দেখা যায় যে এত দামি দামি প্রোডাক্ট, হ্যাঁ এত দাম, আমরা অনেকেই বলে যে হ্যাঁ 80,000 টাকার জুতা, 1 লাখ টাকার জুতা কে কিনে, কেন কিনে, কিনে মানুষ কিনে কেন কিনে, কারণ হচ্ছে এই যে ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ মার্ক অফ ডিস্টিংশন, তাই না? এই জন্য হচ্ছে কি এটা হচ্ছে আর্টিকেলস অফ অস্টেন্টেশন, যে আমাদের যে যে চিপ যে কোয়ালিটি বা চিপ যে প্রোডাক্ট গুলো, ওগুলোর প্রাইসটা যতই কমে না কেন, ওগুলোর হচ্ছে দেখা যায় তুমি কি ইলিজিবল পারচেজার্স পাবা না, বা কি ইলিজিবল পারচেজার্সটা কি ইনক্রিজ করে না কেন? কারণ ওটা হচ্ছে কি আমাদের জন্য ইট ক্যান নট বি কনসিডার্ড এজ এ মার্ক অফ ডিস্টিংশন। হচ্ছে গিফেন গুড, গিফেন গুড খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আসতে পারে যে শর্ট শর্ট নোট হিসেবে, যে গিফেন গুডসটা কি। তো গিফেন গুডসটা হচ্ছে কনজিউমার্স ডু নট ফলো দ্য ল অফ ডিমান্ড ইন দ্য কেস অফ কি নেসেসারি goods such as rice salt. In these cases, rise in prices increases demand and fall in prices decreases demand. এখন গিফেন গুডসটার ক্ষেত্রে হয় কি জিনিসগুলা উল্টা হয়ে যায়, ব্যাকফায়ার করে। এখন গিফেন গুডসটা হচ্ছে আমাদের নেসেসারি যে প্রোডাক্ট গুলো, যেমন রাইস, সল্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমাদের কি প্রতিদিন প্রয়োজন। এখন এগুলোর প্রাইসটা এখন আমরা যদি দেখি যে কালকে বাজারে চালের দাম হয়তো আগে ছিল কত, ধরলাম কেজি প্রতি 60 টাকা, এখন হয়ে গেছে 70 টাকা। মানুষ কি করবে, তাড়াতাড়ি যাই 70 টাকা দিয়ে বেশি বেশি চাল কিনে ফেলবে। হোয়াট ইফ কালকে চালের দাম 80 টাকা হয়ে যায়? হোয়াট ইফ এখন আমার তো প্রতিদিন চাল প্রয়োজন, তাই না? এখন যদি 80 টাকা হয়ে যায়, এটা তো আমার জন্য কেনা কি কঠিন। এই জন্য কি করে মানুষ এই যে 70 টাকা দিয়ে বেশি করে কিনে ফেলে। এখন চালের দাম যদি ছিল 60 টাকা, হয়ে গেছে কালকে 50 টাকা, মানুষ কি করে, তখন বলে যে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, চালের দাম তো 50 টাকা হয়েছে, আমি তো 60 টাকা দিয়ে কি কিনতে পারি। হ্যাঁ 60 টাকা পর্যন্ত, এখন যদি বেড়ে আবার 60 টাকাও হয় আমার কিন্তু সমস্যা নাই, কারণ আমি তো 60 টাকা দিয়ে কিনতেই পারবো। তখন কি করে, এটার হচ্ছে কি মানুষ কেনে না, তখন কি আমাদের ফল ইন ডিমান্ড। এই কথাটাই লিখছে যে রাইজ ইন প্রাইসেস ইনক্রিজেস ডিমান্ড, ফল ইন প্রাইসেস ডিক্রিজেস ডিমান্ড। তো এই যে গিফেন গুডস এর ক্ষেত্রে আমাদের এই যে ল অফ ডিমান্ডটা কি সেটা তারা ফলো করে না, কারণ আমরা এতক্ষণ কি বলছিলাম, যদি আমার প্রাইস বাড়ে ডিমান্ড কি কমবে, আর যদি প্রাইস কমে ডিমান্ডটা কি বাড়বে। এখন গিফেন গুডস এর ক্ষেত্রে হয় উল্টা, যদি প্রাইস বাড়ে ডিমান্ড বাড়ে। গিফেন গুডস এর ক্ষেত্রে কি প্রাইস প্রাইস বাড়লে ডিমান্ড বাড়বে, আর যদি প্রাইস কমে ডিমান্ডটা কি কমে। এটা হচ্ছে গিফেন গুডস, এবং গিফেন গুড খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে শর্ট নোট আসার চান্স অনেক অনেক বেশি, যে গিফেন গুডস কি এক্সপ্লেন। ঠিক আছে, তাই গিফেন গুডস এর যে আমাদের এক্সাম্পলটা তখন দিতে হবে কি, এগুলো হচ্ছে রাইস ফল যেগুলো আমরা হচ্ছে ডেইলি বেসিসে ইউজ করি। এখন হচ্ছে স্লোপ অফ ডিমান্ড কার্ভ। স্লোপ জিনিসটা কি, স্লোপ মানে হচ্ছে ঢাল। হ্যাঁ এই যে স্লোপ, এটা হচ্ছে কি আমার স্লোপ। তো স্লোপ বের করার তো আমরা সূত্র অনেক দেখি, যে স্লোপ কি চেঞ্জ ইন প্রাইস ডিভাইড বাই কি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। তো চাইলে আমরা সূত্রটা একটু দেখে রাখতে পারি স্লোপ অফ ডিমান্ড। আর আমরা তো দেখছি যে আমাদের যে স্লোপটা সেটা কি হয় সবসময় হচ্ছে যে ডাউনওয়ার্ডস। এই যে এখানে লেখা আছে হোয়াই ডিমান্ড কার্ভ স্লোপ কি ডাউনওয়ার্ডস। তো এটা ব্যাখ্যা আসে যে ডিমান্ড কার্ভের স্লোপটা ডাউনওয়ার্ডস কেন। তো আলটিমেটলি এই যে ডাউনওয়ার্ডস কেন দেখো, when the price falls a new purchaser enter the market, old purchaser will probably purchase more। এই যে যদি প্রাইসটা কমে যায়, হ্যাঁ প্রাইস কমে কি হবে, পার্চেজার উইল প্রবাবলি পারচেজ মোর।
আবার কি সিন্স দ্য পার্টিকুলার কমোডিটি হ্যাজ বিকাম চিপার ইট উইল পারচেজ বাই সাম নিউ পিপল ইন ইন প্রেফারেন্স টু আদার কমোডিটিজ। এখন দেখা গেছে যে হয়তো আগে আমি একটা প্রোডাক্ট ছিল, হয়তো একটা প্রোডাক্ট ছিল 50 টাকা, আমি এটাকে কি এফোর্ড করতে পারতাম না, এখন এটা প্রোডাক্ট কমে হয়ে গেছে কত 30 টাকা, এখন 30 টাকা হয়ে গেছে, এখন আমি দেখি যে এটা আমি এফোর্ড করতে পারি এখন। আগে 50 টাকা দিয়েও কি মানুষ কিনতো, এখন 30 টাকা হয়ে গেছে, যারা আগে 50 টাকা দিয়ে কিন্তু তারা তো কিনবেই, যারা আগে 50 টাকা দিয়ে কিনতে পারতো না তারাও এখন কিনবে। এই জন্য বলছে যে নিউ পারচেজার উইল কি এন্টার দ্য মার্কেট, যদি প্রাইসটা কি কমে যায়, এই জন্য কি তখন ডিমান্ডটা আলটিমেটলি বেড়ে যায়। এরপর আরেকটা কথা লিখে আছে দেখো, অনলি ইন এ কার্ভ অফ স্লোপ শ্যাল ইউ ফাইন্ড shorter piece line cutting longer pieces on the quantity axis. If the law of diminishing marginality is true, it is generally true. The curve must go downward. Only then the phenomenon of increasing demand will falling price can be represented. এখন বলছে যে যদি প্রাইসটা কমে যায়, হ্যাঁ, যদি প্রাইসটা কমে যায় তাহলে কি আমরা দেখবো যে শর্টার প্রাইস লাইনস কাটিং লঙ্গার পিসেস অন কি কোয়ান্টিটি। এখন এই যে দেখো এই কথাটার অর্থ কি, দেখো এই যে এটা হচ্ছে কি আমাদের প্রাইসটা ধরলাম কি এখানে পি পয়েন্টে আছে, এখন পি পয়েন্ট থেকে আমরা একটা প্যারালাল লাইন টানলাম, ওখান থেকে কি আরেকটা কি আমরা লাইন টানলাম। এখন আমরা দেখতেছি যে এই যে পি লাইন, এই পি লাইনের কারণে কি আমাদের হয়তো এই যে এম বরাবর, হ্যাঁ এম বরাবর কি লাইন কাট করতেছে। এখন পি যদি এতটুকু হয় যে পিও, ধরে নিলাম এটা কত পিও, পিও এই যে পিও ডিস্টেন্সটা কি ও এম ডিস্টেন্স পর্যন্ত কি লাইন কাট করতেছে। এখন যদি পি প্রাইম থাকে, পি প্রাইমটা কি এই যে ও এম প্রাইম লাইন কাট করতেছে, তাহলে আমরা দেখতেছি কি যে ওপিটা কি ওপিটার হাইটটা কম না, ওপিটার হাইটটা তো আলটিমেটলি কম, এই যে ওপির হাইট হচ্ছে এতটুকু, সে কিন্তু এই যে কোয়ান্টিটির দিকে অনেক বড় লাইন কি কাট করতেছে। আবার ওপি সরি ওপি প্রাইমের হাইটটা কিন্তু অনেক বেশি, কিন্তু সে কোয়ান্টিটির দিকে কিন্তু লাইনটা কম কাট করতেছে। এই কথাটাই লিখে আছে যে শর্টার প্রাইস লাইন উইল কাট কি আর লঙ্গার লাইন ইন কি ডিমান্ড লাইন। এর জন্য বলতেছে যে ওপির ডিস্টেন্সটা কিন্তু কম মানে প্রাইসটা কম, তখন দেখা যাচ্ছে ওএম এর ডিস্টেন্সটা কিন্তু বেশি মানে কি ডিমান্ডটা বেশি। আবার ওপি প্রাইম এটার ডিস্টেন্সটা লাইনটা কিন্তু অনেক বড় মানে প্রাইসটা বেশি, তখন কি এই যে সেটা লাইন কি এক্স এক্সিসে কাট করতেছে কতটুকু ও এম প্রাইম, ওটার ডিস্টেন্সটা কিন্তু কম মানে কি ডিমান্ডটা কম। যেটা আলটিমেটলি বুঝাতে চাইছে যে প্রাইস যদি বেশি হয় ডিমান্ড কম, প্রাইস যদি কম হয় ডিমান্ডটা কি বেশি। এবং এই যে জিনিসটা এই থিওরিটা যদি আমরা ফলো করতে থাকি সামনেও আরো যদি এই যে এরকম যদি ফলো করতে থাকি কি যে প্রাইস লাইন কমছে আরো, তার মানে কি যে লাইনটা আরো বাড়ছে, প্রাইস লাইন আমি আরো কমাই দিচ্ছি তখন কি সেটা এক্স অ্যাক্সিসে আরো বেশি লাইন কাটতেছে, প্রাইস লাইন আমি আরো কমাই দিচ্ছি তখন দেখেছি সেটা কি এক্স অ্যাক্সিসে আরো বড় লাইন কাটতেছে। তো এইভাবে যদি আমি ফলো করে এই যে ধরলাম যে এরকম করে আমরা কি ফলো করতেছি এতটুকু এতটুকু, এই যে যত লাইন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে তত কি বেশি লাইন কাট করছে, এবং এগুলোকে যদি আমরা যোগ করি তখন আমরা দেখবো কি এটা এভাবে কি ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে যাচ্ছে একটা লাইন। এই যে আমাদের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই তিনটা যখন আমরা যোগ করবো তখন দেখবো কি এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং ক্রিয়েট হয়। এই জন্য বলছে কি হোয়াই ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপস ডাউনওয়ার্ড। তো এই হচ্ছে কি আমাদের হচ্ছে যে এই যে শর্টার প্রাইস লাইন যেহেতু কি লার্জার কোয়ান্টিটি লাইনটাকে কি কাট করে এই জন্য কি, এবং ওই পয়েন্ট গুলোকে যোগ করলে কি সেটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং বা একটা ডাউনওয়ার্ড কার্ভ হয়ে যায় এই জন্য। তো এটা আশা করি তোমরা দিন দিলে পারবে, তো কঠিন কিছুই নেই এখানে। আর এখানে লেখা আছে দেয়ার আর থ্রি অবভিয়াস রিজনস হোয়াই পিপল বাই মোর হোয়েন প্রাইস ফলস। এখন তিনটা রিজন দেওয়া আছে যে কেন যখন প্রাইস কমে যায় তখন আমরা কেন বেশি বেশি কিনি। ইউনিটি অফ মানি গোজ ফার্দার এন্ড কনজিউমার ক্যান অ্যাফোর্ড টু বাই মোর, মানে হচ্ছে কি আমাদের এই যে আমরা যদি প্রাইসটা কমে যায় কি আমরা বেশি বেশি কিনতে পারি, ইজ এবেল এন্ড উইলিং টু বাই মোর বিকজ দ্য থিং ইজ বিং চিপার। তো এটা আমাদের একটা মেন্টালিটি যে ওকে ফাইন আমার এখন যেহেতু সেম অ্যামাউন্ট অফ মানি দিয়ে আমি বেশি বেশি প্রোডাক্ট পাচ্ছি মানে কি আমার মানিটা কি আরো বেশি ইউটিলাইজ হচ্ছে, তখন আমরা কি বেশি বেশি কিনতে চাই। When the commodity becomes cheaper, it tends to be substituted wholly or partly for other commodity. This is called substitution effect. এখন বলতেছে কি যে ওই যে আমরা সাবস্টিটিউট যে প্রোডাক্টটা বলছি যে কোন একটা যদি কমোডিটি দাম যদি কমে যায়, হ্যাঁ কোন একটা প্রাইস যদি কমে যায় তখন আমরা কি করি যে এই যে যেহেতু এটা একটা চিপার প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিয়ে আমি আরেকটা প্রোডাক্টের কি আমার যে ডিমান্ডটা সেটা ফুলফিল করার চেষ্টা করি, এটাকে বলেছে সাবস্টিটিউশন এফেক্ট। দ্য কমোডিটি টেন্স টু বি পুট অর মোর অর ইউজ লেস আর্জেন্ট uses when it becomes cheaper. For example, if water is dear, হ্যাঁ বলতেছে কি if water is dear we shall use it for drinking only, but when it becomes cheaper we shall use it for washing and other less urgent uses. এখন বলতেছে যে আমরা কি করি যে কমোডিটি চেঞ্জ টু বি পুট অর মোর লেস অর আর্জেন্ট হোয়েন ইজ ইউজ। এখন যদি কোনো একটা চিপ প্রোডাক্ট থাকে, চিপ যদি একটা প্রোডাক্ট থাকে ওটাকে কি আমরা অনেক বেশি পরিমাণে ইউজ করি, আমরা চিন্তা করি না এটাকে আমার জন্য আর্জেন্ট ইউজ নাকি নর্মাল ইউজ। যদি এই জন্য বলতেছে যে যদি ওয়াটারটার দামটা বেড়ে যায়, হ্যাঁ আর ধরলাম যে কালকে কালকে থেকে বলে দিচ্ছে যে পানির দাম অনেক বেশি, হ্যাঁ বা পানি এই ঢাকা শহরে বা আমাদের বাংলাদেশে কি পানির সংকট দেখা দিচ্ছে আল্লাহ না করুক, তখন আমরা কি করবো যে পানিটাকে শুধুমাত্র ড্রিঙ্কিং কজে আমরা ইউজ করবো। কিন্তু যদি পানিটা অনেক বেশি চিপ হয়ে যায় তখন আমরা কি করবো উই শ্যাল ইউজ ইট ফর ওয়াশিং এন্ড আদার লেস আর্জেন্ট ইউজেস অনলি। এখন আমরা দেখবো যেসব জায়গায় পানি মানে অনেক চিপ বা ইজিলি আমরা অ্যাভেলেবেল, দেখা যায় মানুষ অনেক বেশি পরিমাণে ওয়াটার কি ওয়েস্ট করে, কিন্তু পাহাড়ি এলাকায় যেখানে পানি আসলে অনেক বেশি পরিমাণে অ্যাভেলেবেল না ওরা দেখা যায় পানিটারে খুবই ভেবেচিন্তে ইউজ করে। এই জন্য বলছে যে পানি যদি আমাদের জন্য ডিয়ার হয়ে যায় তখন আমরা কি শুধু ড্রিঙ্কিং কজে ইউজ করবো, আর যদি চিপ হয়ে যায় তখন কি
ওয়াশিং আর কি আদার লেস আর্জেন্ট ইউজে কি ইউজ করবো। এটাই বলছে যে আমাদের যদি আমরা চিপ প্রোডাক্ট নেই, চিপ প্রোডাক্ট বাসে যদি প্রাইসটা কমে যায়, তখন আমরা কি ওটাকে অনেক বেশি পরিমাণে কনজিউম করি, কারণ ওটাকে তখন আমরা কি আমাদের লেস আর্জেন্ট যে ইউজ গুলো আছে ওখানে কি ইউজ করা শুরু করে দিই। এবার conversely we buy less when the price rises because we substitute other cheaper thing। এখন বলতেছে যে উল্টা কথাটা, এখন কি ছিল যে যদি প্রাইস যদি কমে যায় তাহলে আমি কি বেশি কেন কিনি, এখন কথা প্রাইস যদি বেশি যায় তাহলে আমি কম কেন কিনি। তখন আমরা এই যে উল্টা কথাটা, যে আমরা যে চিপার প্রোডাক্ট ছিল চিপার প্রোডাক্টে আমরা আরেকটা প্রোডাক্ট দিয়ে কি সাবস্টিটিউট করে দিতাম, তো সেম ভাবে সেম জিনিসটাই, যদি প্রাইসটা একটা প্রোডাক্ট আমি কিনবো, সেটা প্রাইসটা বেড়ে গেছে, তখন আমি কি করবো একটা চিপার সাবস্টিটিউট প্রোডাক্টের দিকে চলে যাবো। ফাইন প্রাইস রাইজেস উই ফিল পুয়ারার, এই যে জিনিসটা, এগুলির দাম যদি বেড়ে যায়, এখন দেখা গেছে যে গোল্ডের দাম আগে হয়তো ছিল 70,000 টাকা, হ্যাঁ এখন গোল্ডের দাম হয়ে গেছে 1,50,000 টাকা। এখন এই যে গোল্ডের দাম 1,50,000 টাকা হয়ে গেছে, এখন এটা ইট উইল মেক আস ফিল দ্যাট আমরা কি পুয়ার। বুঝতে পারছো, এখন গোল্ডের দাম যদি 70,000 টাকা থাকতো তখন আমরা বলতাম না ঠিক আছে আমরা রিচ, হয়তো যার 1,00,000 টাকা স্যালারি ছিল সে সে এটা এফোর্ড করতে পারতো যে না এখন তো স্টিল আই হ্যাভ 30K রিমেনিং। কিন্তু এখন যার 1,00,000 টাকা স্যালারি, এখন সে কি একটু গরিব ফিল করবে, কারণ এখন কি তার স্যালারি থেকে আরো 50,000 টাকা কি গোল্ডের দাম হয়ে গেছে। এই জন্য বলছে কি when if a price rises we feel poorer, hence we economize and cut down our কি consumption। তখন আমরা আগে 1,00,000 টাকা দিয়ে হয়তো সে কত এক ভরি বা এক ভরি থেকে একটু বেশি পাইতো, এখন তার কি উল্টা হয়ে গেছে, এখন সে 1,00,000 টাকা দিয়ে হয়তো এক ভরি পুরোই পাবে না, এখন দেখা গেছে হয়তো হাফ ভরি, হ্যাঁ হাফ ভরি হয় নাকি আমি জানি না, 0.5 ধরে নিলাম, এরকম অ্যামাউন্ট সে কি নিবে, তখন এই জন্য উই কাট ডাউন আর কনজাম্পশন। তো আজকে এতটুকুই থাকুক, এটাই ছিল আমাদের, এখন এখান থেকে আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট হচ্ছে কি স্লোপ, আর হচ্ছে যে যে হোয়াই ডিমান্ড কার্ভ স্লোপ ডাউনওয়ার্ড, এটা আসে এই রিটেনের জন্য।